বিজয়ের ৫৪তে বাংলাদেশ ফুলে ফুলে ছেয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। ছাত্র জনতা ঐক্য অটুট রাখার প্রত্যয়। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন। হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এখন সবাই উন্মুক্ত, কোনো বাধা নাই। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। আমরা সবাই পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখবো, দেশের সবাই যেন ভালো থাকে। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিলেন ডক্টর ইউনূস। হতে পারে আগামী বছরের শেষে কিংবা ২৬-এর শুরুতে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেন বিএনপি নেতারা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল। ৭১-এ অর্জিত বিজয়কে সংহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। ভারতসহ বিদেশি আগ্রাসন মুক্ত দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার ৫ দশকেও কঠিন শ্রমজীবী মানুষের জীবন। ফুলে ফেঁপে উঠেছে ধনীদের সম্পদ। লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। বৈষম্য দূর করার পরামর্শ। বিজয়ের ৫৪তে বাংলাদেশ। পাক হানাদার বাহিনীর হাত থেকে শৃঙ্খল মুক্তির আনন্দ উদযাপনে একাট্রা পুরো দেশ। বীর শহীদদের স্মরণে ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। ফুল হাতে স্মৃতিসৌধে ছাত্র জনতার সম্মিলন। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে, এমন বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবি জানান তারা। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল উদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেদিন বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক। সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে যারা অসচ্ছল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। নিউট্রাল এক্সিস থেকে আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। আমি মনে করি বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি ভুয়া, কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া। তো অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা ওরা গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। আমি ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। দুই, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল শিক্ষা আমরা সেরকম পাইনি। কাজ করতে বাধা, ভালো কাজ করতে বাধা। তো আমি আশা করি এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতে। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। সম্মিলিতভাবে চেষ্টা করি দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, সামনের দিনগুলোতে কিভাবে আমরা আগায় নিতে পারি, আমাদের সবারই মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে।
2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। আমরা সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, শত সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ৩০ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, যে বিজয়, সে বিজয় কখনোই এতটুকু ম্লান হবার নয়। প্রতি বছরই আমরা দেখতে পাই যে বিজয়ের এমন দিনে এসে মানুষ তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে এবং তাদের ভালোবাসার মাধ্যমে শেকড়ের কাছে ফিরে যায়, আমাদের জন্মের ইতিহাসের কাছে ফিরে যায়। রবিন, আমরা সারাদিন জুড়ে কি দেখছিলাম সেই বিষয়টি আমরা একটু জানতে চাই। আপনি যে কথাটি বলছেন তার সে প্রতিফলন কিন্তু আজকে আমরা সারাদিনই দেখছিলাম সাফারের জাতীয় স্মৃতিসৌধে। এবং একটি বিষয় কিন্তু এবার আমরা যেটা দেখেছি, এখন দুপুর 2টা বাজে, এই দুপুর 2টায়ও এরকম মানুষের একটা ঢল এই জাতীয় স্মৃতিসৌধে, সেটা কিন্তু যে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই দেখা গেছে যে এই দুপুর 2টা বাজে এসেও মানুষের এতটা ভিড়। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এবং এখানে সমাজের সব শ্রেণীর মানুষেরই কিন্তু একটা প্রতিনিধিত্ব ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। একদম আমরা যদি বলি শিশু থেকে বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু সবাই একটা উৎসবমুখর পরিবেশে আজকের পুরো দিনটি, এই দুপুর পর্যন্ত তারা এই দিনটিকে উদযাপন করেছে। এবং সেই জায়গাতে কিন্তু তারা তাদের যে প্রত্যাশার কথাগুলো সেগুলো জানাচ্ছিলেন এবং যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের প্রতি তারা যেমন শ্রদ্ধা নিবেদন করেছেন, ঠিক একইভাবে এই যে স্বাধীনতার আজকে 54 বছরে পা রাখার সময়, যে বিজয়ের 54তে পা রাখার এই সময় এসে বিগত সময়ে যে বাংলাদেশের যে এই জাতিরাষ্ট্রের পথ চলা, সেখানে জনগণের প্রত্যাশা কিংবা যে প্রাপ্তির মধ্যে কতটুকু পূরণ হয়েছে, কতটুকু অপ্রাপ্তি রয়ে গেছে বা করণীয় কি হওয়া উচিত, সে বিষয়াশয় নিয়ে কিন্তু যে মানুষ বেশ তাদের খোলামেলা কথাবার্তাও কিন্তু বলেছেন। এবং এই আলোচনার মধ্যে তরুণদের অংশগ্রহণটা কিন্তু চোখে পড়বার মতো। বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে রাজনীতি, রাষ্ট্র কিংবা এই বিষয়গুলোতে যারা সচেষ্ট ছিলেন, সেখানে কিন্তু এখন তরুণদের যে অংশগ্রহণটা সেটা অনেকটাই আরো বেশি চোখে পড়বার মতো। না, তারা আসলে এই তরুণরা কিংবা যে অন্য অন্য সাধারণ মানুষও তারা যেটি চান যে আগামীর বাংলাদেশ যেন হয় একটি সবাইকে নিয়ে মিলেমিশেই যেন একটু অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা যেন থাকে, সেটাই তারা চান। এবং একই সঙ্গে যে কোনো ধরনের হানাহানি, মারামারি, সংঘাত, সহিংসতা না হোক, একটি যে শান্তিপূর্ণ বাংলাদেশ, সেটাই কিন্তু যে সকলের কাম্য, সেটাই কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা দেখেছি। এবং আমি আরেকটি বিষয় খেয়াল করেছি যে এখন যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা একটু প্রবীণ আছেন, তারা কিন্তু তরুণদের উপরে একটা আস্থা রাখছেন এবং তারা তাদের প্রত্যাশা পূরণের একটা প্রচেষ্টা চালাচ্ছেন। এবং আমরা এটাই আসলে প্রত্যাশা থাকবে আমাদের যে সেই 71-এর ধারাবাহিকতায় বর্তমানে এসে যেন তরুণরা এবং সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু আমরা সারাদিন জুড়ে সবার মধ্যে দেখেছি। এই ছিল আমার কাছ থেকে সাভারের স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা যুক্ত হয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধ থেকে। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও শ্রদ্ধা জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় আচার শেষে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 তরুণ উপদেষ্টা জানান 71-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছিল 24-এর বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুস সালিহি। বাংলাদেশের 54তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর একটি চৌকস দল।
বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। তারা বলেন ৭১-এর বিজয় পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। আগতরা বলছেন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালির শেকড় সত্তা, তার ওপর ভর করেই আসে ২০২৪-এর গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। এদিকে বিজয় দিবসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। জানালেন আগামী বছরের শেষে কিংবা ২০২৬-এর প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন ৬ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। তাজওয়ার, আপনাকে স্বাগত। তাজওয়ার, বিজয়ের সকাল সকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আমরা শুনেছি। কি বার্তা পেলাম
প্রধান উপদেশ কাছ থেকে। মূলত বাংলাদেশের যে অভ্যুত্থানের ইতিহাস তিনি সেটি স্মরণ করে বাংলাদেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। মূলত যেটি আমরা শুনছিলাম যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনেকে এখন পর্যন্ত চাইছিলেন যে প্রধান উপদেষ্টা সেটি ঘোষণা করুক। তিনি আজকে এই বিজয় দিবসের দিনে তিনি সেটি ঘোষণা করলেন এবং বললেন যে স্বল্পতম সংস্কার করে যদি ভোটের ব্যবস্থা করতে হয়, নির্বাচনের ব্যবস্থা করতে হয়, সেটি করতেও 2025 সালের শেষ পর্যন্ত অর্থাৎ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে। এবং এছাড়াও প্রত্যাশিত সংস্কার বলতে যেটি তিনি বুঝিয়েছেন যে নির্বাচন সংস্কার কমিশন একটি গঠন হয়েছে, তাদের যে সুপারিশগুলো সেগুলো বাস্তবায়ন করার পরে ভোটার তালিকা 16 কোটি 17 কোটি মানুষের দেশে যে ভোটার তালিকা সেটি হালনাগাদ করে যদি ভোট উপস্থাপন করতে হয় সেক্ষেত্রে কিন্তু 2026 সালের প্রথমার্ধে হতে পারে, অর্থাৎ 26 সালের মাঝামাঝি আরও 6 মাস লেগে যাবে বলে তিনি বলেছেন। এছাড়া প্রথম ভোটার যারা এবার হয়েছে তাদেরকে যেন তাদের শতভাগ ভোট যেন নিশ্চিত হয় এবারে নির্বাচনে, সেটি কিন্তু সরকার লক্ষ্য রাখছে বিশেষ করে। এবং প্রধান উপদেষ্টা এটাও কিন্তু একদম স্পেসিফিক্যালি বলেছেন যে প্রথম যারা ভোটার তারা যদি শতভাগ ভোট দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো দলই ফ্যাসিবাদী হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি থাকবে না, স্বৈরাচারী হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না, কিংবা ভোট ডাকাতি যেটি আমরা গত 3 দফায় দেখে এসেছি সেটিও আর কোনো রাজনৈতিক দল করতে সাহস পাবে না। এছাড়া দেখছি যে প্রবাসী যারা আছেন বাংলাদেশের তাদের বিপুল সংখ্যক মানুষ প্রবাসী এবং তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে, কিন্তু ভোটের যখন সমীকরণ আসে তাদের কিন্তু মতামতটা আমরা নিতে চাই না বা নেওয়ার মতো কোনো সিস্টেম আমাদের তৈরি করা হয়নি। এবার অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চায় এবং তাদের ভোটাধিকার যেন নিশ্চিত হয় সেই বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়। সেজন্য তাদেরও একটি ভোটার তালিকা হালনাগাদ করার জন্য একটি প্রয়াস সরকার নিয়েছে এবং এই সমগ্র প্রয়াস যদি সরকার বাস্তবায়ন করতে চায় তাহলে 2026 সালের প্রথমার্ধের মধ্যে করতে পারবে সরকার বলে প্রধান উপদেষ্টা বলেছেন। এবং ভোটার তালিকা যেটি হালনাগাদ করা সেটি কিন্তু একটি বড় ধরনের কাজ বলে প্রধান উপদেষ্টা বলেছেন। এরপরে আমরা যেটি দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন একটি গঠন করার কথা বলেছেন, অর্থাৎ 6টি সংস্কার কমিশন যেটি প্রথমে যে 6 সংস্কার কমিশনের প্রধানদের নাম ঘোষণা করা হয়েছিল এবং তারা কাজ করছে ডিসেম্বরের 31-এর মধ্যে তাদের সবারই সুপারিশ দেওয়ার কথা রয়েছে, তাদের সেই কমিশন প্রধানদের নিয়ে একটি ঐক্যমত কমিশন গড়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন এবং আগামী মাসের মধ্যেই এই কমিশনটি তিনি ঘোষণা করবেন বলেও কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন। এই 6 সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো আসবে সেগুলো যাতে বাস্তবায়ন করার জন্য এবং চিহ্নিত করে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলসহ যত রাজনৈতিক স্টেক হোল্ডার্স আছে, বিভিন্ন বিশেষজ্ঞ মহল আছে, সুশীল সমাজ আছে, তাদের সঙ্গে তারা কাজ করে এই ঐকমত্যটি প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে বলছেন। এবং প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেছেন যে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি বিভক্তির দিকে পতিত স্বৈরাচারী যারা আছেন, পরাজিত শক্তি যারা আছেন তারা চেষ্টা করেছিল, কিন্তু ঐক্যের মাধ্যমে বাংলাদেশ তাদেরকে আবার পরাজিত করেছে। অর্থাৎ আমাদের যেই ঐক্য সেটি পরাজিত শক্তির চক্রান্তের ফলে আরও বেশি মজবুত হয়েছে এবং সত্যই আমাদের হাতিয়ার। তারা যে মিথ্যা ছড়াচ্ছে তার বিরুদ্ধে যেন আমরা বেশি বেশি করে সত্য ছড়াই সেটি বলেছেন। আরও প্রধান উপদেষ্টা আরও যেটি বলছেন যে সংস্কার কমিশন যেগুলো আছে তারা যেই প্রতিবেদনগুলো দিচ্ছে সেই প্রতিবেদনগুলোতে লোমহর্ষক সব একটা বর্ণনা চলে আসছে। বিশেষ করে গুম কমিশনের কথা তিনি বলেছেন। গুম কমিশনের যে প্রতিবেদন আমরা দেখেছি যে গতকাল বা পরশু দিল, সেখানে কিন্তু লোমহর্ষক একটি নির্যাতনের ঘটনা বর্ণনা আছে। সেই বর্ণনাগুলোর কথা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য বলেছেন যে আপনারা পড়ার আগে একটু সাবধান হয়ে নেবেন। এছাড়া পাচার হওয়া যে টাকা, সে পাচার হওয়া টাকা বিপুল পরিমাণ জনগণের অর্থ গত ফ্যাসিবাদী সরকার তারা পাচার করেছে, তাদের সেই টাকা আংশিক হলেও অন্তর্বর্তী সরকার ফেরাতে চায় এবং গত 1.5 দশকে যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির বয়ান দিয়ে আওয়ামী লীগ সরকার আসলে তাদের নিজেদের উন্নয়নের বয়ান দিত, সেটি কিন্তু আসলে অনেকটাই মন গড়া ছিল বলেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন। তাজর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকগুলো বার্তা প্রধান উপদেষ্টার কাছ থেকে এসেছে। নিশ্চিতভাবেই আমরা আশা করব যে তিনি যে বার্তা দিয়েছেন সে অনুযায়ী হয়তো বা সামনে যে নির্বাচনের রোডম্যাপ সেটি আসলে বাস্তবায়িত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলছেন ভোটের সময় ঠিক করবে জনগণই। বিজয় দিবসে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে দলটির নেতারা বলেন যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত দ্রুতই দেশে স্বস্তি ফিরবে।
এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়া হয় সাভার সিএমএইচে। বিজয়ের দিন সকাল 10টার পর দলীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা, প্রতিনিধি দলের নেতৃত্বে মহাসচিব। প্রচণ্ড ভিড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে দ্রুত নেওয়া হয় সাভার সিএমএইচে। এর আগে গণমাধ্যমে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে কবে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রধান উপদেষ্টা তো 4 মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এজন্য ধন্যবাদ দিতেই হয়। বাট তারপরেও আমরা বলবো, যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। পেশি শক্তির হুঙ্কার যেমন দমাতে পারেনি ৭১-এ বিজয় ছিনিয়ে নেয়া নির্ভয় সন্তানের উত্তরসূরিদের, তেমনি আগামীর বৈষম্যহীন বাংলাদেশে যেন অপশাসনের শঙ্কা তৈরি না হয়, তাই নির্বাচনই হতে পারে একমাত্র রাজনৈতিক বন্দোবস্ত, বলছেন রাজনীতিকরা। এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে যান নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে মানুষের স্বস্তি মিলবে বলেও মত বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাজপথে বিজয় উল্লাসে মেতেছেন তরুণরা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয় এবারের বিজয় দিবসের শপথ। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। র্যালিতে অংশ নিতে এক কাতারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সাধারণ মানুষের যে আপনি যে উৎসবমুখর পরিবেশের ভেতর দিয়ে আজকের বিজয় উদযাপন করছে, আপনি এর ভেতরে মূলত দেখতে পাচ্ছেন যে তাদের ভেতরে কি আগ্রহটা। শৃঙ্খলভাবে এবার আমরা একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি সুন্দর একটি র্যালি নিয়ে বের হয়েছে, এখন ভালোই লাগছে। প্রত্যেকবারের থেকে এবার একটু অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছে। এবার মনে হচ্ছে যেন অন্যরকম একটা আনন্দ। অনেক খুশি যে 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। 24-এর বিজয় তাই উচ্ছ্বাসের। নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় তাদের কণ্ঠে। আমরা চাই 5ই আগস্টকে যেন বিজয় দিবস, বাংলাদেশ বিজয় 2.0 উদযাপন করার জন্য একটা ঘোষণা করা হয়। জন্মের পর থেকে যতগুলা বিজয় উদযাপন আমরা দেখেছি, কোনো একটা ব্যানারের আন্ডারে দেখেছি, কোনো একটা দলের আন্ডারে দেখেছি। 53 বছর পরে আজকে সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ, সকল জায়গার মানুষ একত্রে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় দিবস পালন করতে পারছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয় এবারের বিজয় দিবসের শপথ। আমরা এই স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব চাই এবং পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের, এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে রাজধানীতে সমাবেশ করেছে জামাত ইসলামী। এতে অংশ নিয়ে দলটির আমির বলেছেন, ৭১-এ দেশ স্বাধীন হলেও শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। জানান, নতুন স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। বিজয় দিবসে সোমবার সকালে রাজধানীর পল্টনের সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে যোগ দেন মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেন ৭১-এর বিজয়কে গত ১৫ বছর একটি পরিবার নিজেদের করে রেখেছিল, তবে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হারানো সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে গোটা দেশ। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে ২৪-এর ৫ই আগস্ট। এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিজয় দিবসের সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৪-এর গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে নতুন বাংলাদেশে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা তারা আহত হয়েছে, অনেকের চক্ষু গেছে, অনেকের হাত পাও গেছে, তারা কাতরাচ্ছে। এই জন্য যে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। সমস্ত জুলুম, অত্যাচার, হত্যা, খুনের পিছনে এই শেখ হাসিনা। সমাবেশ ছাড়াও র্যালি করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে সমুদ্র পাড়ে ভ্রমণ পিপাসুদের বিজয় উচ্ছ্বাস, কক্সবাজারে পর্যটকের মিলন মেলা, পরিবার পরিজন নিয়ে ছুটি উদযাপন, নিরাপত্তা জোরদার। রক্তস্নাত ৭১-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়েও এসেছে কি মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিক রহমান তমাল, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। ২০০ বছরের শৃঙ্খল ভেঙে ৪৭-এ যে স্বাধীনতা আসে, তখনও ছিল বঞ্চিতদের হাহাকার। স্বাধীনতার লাল সূর্য, কারণ অন্যায় সহ্য না করার প্রশ্নে বাঙালি তো চিরকালই অনড় অবিচল। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। সারা বছর অন্য অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের, কিন্তু ৫৩ বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। 700 টাকা কেজি গরুর মাংস খাইব কেমন, ওই দেব 500 আর 200 খাইব মানে। আপনার হচ্ছে মজুরি 500 টাকা। হ্যাঁ, গরুর মাংস কেজি 700 টাকা। 700 টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। কষ্ট দান্দা কইরা মনে করে মেয়ের লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝছাই গেলে বাদে কয় টাকা লাগবো, 5 লাখ। কবে এটা, কতদিন আগে? 10 বছর আগে। ৭১-এর সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত ৫৩ বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি শুধু নিজের দল ও গোষ্ঠী স্বার্থকেই বড় করে দেখেছেন। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট সাম্যতা এখনো তৈরি হয় নাই। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। ১৯৭১ থেকে ২০২৪, দীর্ঘ ৫৩ বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে ২০২৪-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মারা গেছেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, নিশ্চিত করল পরিবার। ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া।
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেসিওদের অনারারি কমিশন দেওয়া হয়েছে। বিজয় দিবসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে বিমান বাহিনীর 15 জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেসিওকে এই সম্মাননা দেওয়া হয়েছে। সাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সাথে জাতীয় পর্যায়ে ও নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার জন্য এই অনারারি কমিশন দেওয়া হয়। স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘোরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আর কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেঁপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিনাতারা যশোয়া রিপোর্ট। তার সূর্য গায়ে মেখে খাদ্যের যোগান নিশ্চিত করতে মাঠেই পার হয় কৃষকের গোটা জীবন। বিজয় দিবস খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হমু। কৃষকের লাভ তেমন ওইবার চায় না হন। আমরা তো কম দামে দেয়, আমাকে মানুষে বেশি দামে বেশি। তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখী জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে, এটি তো বড় প্রশ্ন। আমার মনে হয় আজকে আমাদের সবার মনে আসা উচিত। দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু। তিল ধারণের ঠাঁই নেই 3 কিলোমিটার সাগর তীর জুড়ে। বিজয়ের আনন্দে মেতেছেন সবাই। সাগরের তীর জুড়ে মানুষ আর মানুষ, বালিয়াড়ি কি নোনা জল, সবখানে আনন্দ উল্লাস। সমুদ্র সৈকতে বিজয় উৎসবে মাতোয়ারা সবাই। বিজয় দিবসের দিনে সাগর তীরে কেউ এসেছেন বিজয়ের বেশে, আবার কেউ এসেছেন জাতীয় পতাকা হাতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার পাশাপাশি তুলছেন ছবি। শিশুদের নিয়ে খেলছেন বালুচরে, অনেকেই চড়ছেন ঘোড়ার পিঠে কিংবা ওয়াটার বাইকে। ডিসিপ্লিনের মাধ্যমে এনজয় করতেছে, এটা অনেক বেশি প্রাপ্য আমাদের। আর সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। সমুদ্র সৈকতে বিজয় দিবসের ছুটিতে এসে খুব ভালো লাগছে এবং খুব ভালো সময় কাটাচ্ছি বন্ধু বান্ধবের সাথে। ছুটি পাওয়ার কারণে আসা হয়েছে। বিজয় দিবসের ছুটিতে সৈকতে লাখো মানুষের ভিড়ে ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। হোটেলে রুম না পেয়ে ব্যাগ নিয়ে সৈকতের কিটকটেই অবস্থান করছেন অনেকে। তাদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায় করছে হোটেল কর্তৃপক্ষ। আমরা যে রুমগুলোতে 1500-2000 টাকায় উঠতাম, এগুলো এখন 4000, 4500, 5000 টাকা। সবই ঠিক আছে, তবে হোটেল ভাড়াটা একটু বেশি। আর ফ্যামিলি নিয়ে আসছি তো ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে। সিটের জন্য ট্রাই করলাম, সিট পাইতেছি না, সবগুলো ব্লক হয়ে গেছে। প্রয়োজনের তুলনায় খুব কম লাইফগার্ড কর্মী থাকায় সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়েছে। চিনি বিচে আমরা লাল হলুদ পতাকা দিয়ে রেখেছি। 2 লাল হলুদ পতাকার অর্থ হলো 2 লাল হলুদ পতাকা থাকা মানে লাইফগার্ড থাকা। লাইফগার্ড থাকা মানে যারা পর্যটকরা গোসল করতে আসে তারা নিরাপদে থাকা। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন সেন্ট মার্টিন, মেরিন ড্রাইভ, পাথুরে সৈকত, ইনানি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ এলাকার ব্যস্ততম সড়কে বর্ণাঢ্য আয়োজনে বিজয় আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বাংলার বিজয় বহর লস অ্যাঞ্জেলেসে আয়োজন করে দিনব্যাপী নানা অনুষ্ঠান। ঘোড়া, বেলুন, ফেস্টুন আর রঙিন সজ্জায় সজ্জিত করা হয় শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। স্থানীয় সময় রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি মেয়র মাইকেল ভার্গাস, কাউন্সিল ওমেন হেদার হাট সহ আরও অনেকে। পরে শুরু হয় সুসজ্জিত মোটর শোভাযাত্রা। গাড়ির বহর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদেশে বিজয় উৎসব উদযাপনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। আজকে অত্যন্ত আনন্দের সাথে এই বিজয় উৎসবটা পালন হচ্ছে একটা ডিফারেন্ট আঙ্গিকে। এই বিজয় বহরের অনুষ্ঠানে এক খণ্ড ছোট বাংলাদেশে পরিণত হয়েছে। মূল উদ্দেশ্য হলো বিশ্বের বুকে আমেরিকার মাটিতে এই লস অ্যাঞ্জেলেস শহরে আমাদের বাংলাদেশের বিজয়কে তুলে ধরা। বাংলাদেশের মধ্যে যে কমিউনিটির মধ্যে যে একত্রতা বোধ এবং আমাদের জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতার সেই গৌরব উজ্জ্বল ভূমিকাকে আমরা সবার সামনে তুলে ধরার জন্য আজকে একত্রিত। বিদেশে মহান বিজয় দিবস উদযাপন বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক বলে মত আয়োজকদের। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় পর্বে ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা। বিদেশের মাটিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের এই উচ্ছ্বাস আর আনন্দ আবারও প্রমাণ করল তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিজয়ের ৫৪তে বাংলাদেশ, ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিলেন ডক্টর ইউনূস। হতে পারে আগামী বছরের শেষে কিংবা ২৬-এর প্রথমার্ধে। স্বাগত জানালেন বিএনপি নেতারা। এবং ৭১-এ অর্জিত বিজয়কে সংহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। ভারত সহ বিদেশি আগ্রাসন মুক্ত দেশ গড়ার প্রত্যয়। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।